কলিমদ্দি দফাদার আবু জাফর শামসুদ্দিন ঢাকা জেলার একটি বাৎসরিক প্লাবন অঞ্চল। শীতলক্ষ্যা নদীর দুতীর ধরে মাইল ২ মাইল ভেতর পর্যন্ত ডোবে না। বর্ষায় আরও ভেতরে প্রবেশ করা মুশকিল। ২ মাইল যেতে ৫ মাইল ঘুরতে হয়। কোনো কোনো গ্রাম রীতিমতো দ্বীপ হয়ে যায়। ডুবতে নাও কোন্দা লাগে। ছোট পানি পারাপার হওয়ার জন্য কোথাও বাঁশের সাঁকো, কোথাও কাঠের পুল আছে। ওগুলো পারাপার হতে ট্রেনিং আবশ্যক। অনভ্যস্তের জন্য প্রায় ক্ষেত্রে ওগুলো পুল সেরাত। সাঁকোতে ঊর্ধ্বপক্ষে ২টো বাঁশ পাশাপাশি পাতা, নিচে জোড়ায় জোড়ায় আড়াআড়ি পোতা বাঁশের খুঁটি। ধরে চলার জন্য পাশে হালকা বাঁশ কখনো থাকেও না। মধ্যপথে যাওয়ার পর হয় দেখা গেল পায়ের নিচে মাত্র একটি বাঁশ, অন্যটি উধাও হয়ে গেছে। চড়া মাত্র সাঁকো মাঝিমাল্লাহীন ডিঙি নৌকার মতো বেসামাল নড়তে থাকে। কাঠের পুলের অবস্থাও প্রায় ওরকম। গরু ছাগল পারাপার হওয়ার ফলে ১ বছরের মধ্যেই পুলের ১২টা বাজে। পায়ের নিচের ৪ তক্তা ভেঙে ২ তক্তা, এমনকি ১ তক্তাও হয়ে যায়। কোথাও তক্তা অদৃশ্য হয়ে যায়। পাশাপাশি ২ খণ্ড বাঁশ স্থাপন করে সংযোগ স্থাপন করা হয়। দুর্বল খুঁটির ওপর স্থাপিত এসব কাঠের পুলে চড়া মাত্র বুড়ো মানুষের দাঁতের মতো খটখট নড়ে। মোটকথা শতকরা ৮০ জন গ্রামবাসীর আর্থিক স্থিতির মতো সাঁকোর স্থিতিও বড় নড়বড়ে। পুলের নিচে অথই পানির স্রোত। পা ফসকে পড়লে বিপদ, সাঁতার না জানলে আরও বেশি বিপদ। কলিমদ্দি এলাকার দফাদার ২০-২২ বছর বয়সে ইউনিয়ন বোর্ডের দফাদারিতে ঢুকেছিল। তখন হতে সে কলিমদ্দি দফাদার নামে পরিচিত। এখন বয়স প্রায় ৬০, চুল দাড়িতে পাক ধরেছে। বয়সকালে সে লাঠি খেলত। এখন সে লাঠি খেলে না, কিন্তু ঐতিহ্যরূপে বাবরি চুল রাখে। চৌকিদারের সর্দার দফাদার, গ্রামাঞ্চলের একটি মর্যাদাবান পদ। মর্যাদা সে পায়ও, লোকেরা তাকে দফাদার সাব ডাকে। কিন্তু পদমর্যাদার ভার তার বার বাড়ায়নি। তার আচার আচরণ সহজ সরল, হালকা রসিকতায় রসপটু। যৌবনে রাত জেগে পুঁথি পড়ত। সপ্তাহে একদিন তাকে থানায় হাজিরা দিতে হয়। সেখানেও চৌকিদারদের ওপরে তার মান মর্যাদা। বড় দারোগা এবং ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মেম্বাররা তাকে তুমি বলেন। শেষোক্তদের কেউ কেউ আপনি বলেও সম্মান করেন। চৌকিদারদের করেন তুই তোকারি, এমনকি যাচ্ছে তাই গালিগালাজও। কলিমদ্দি দফাদারের বাড়ি বলতে একটি ছনের ঘর এবং তালপাতার ছাউনি দেওয়া একটি একচালা পাকঘর। সামনে একফালি উঠোন। সেটিতে সে আগুইনা চিতার চাষ করে। লতার নিচের মূল কবিরাজি ওষুধের উপাদান। শহরের কারখানায় ভালো দাম পাওয়া যায়। চাষের জমি সামান্য, মাস ২ মাসের খোরাকি হয়, বাকি সংবৎসর কিনে খেতে হয়। স্ত্রী ও পুত্রকন্যা নিয়ে ৫ জনের সংসার, বেতন সামান্য। কয়েকটি আম, কাঁঠাল, পেয়ারা ও পেঁপে গাছ অতিরিক্ত আয়ের উৎস। আর আছে একটি ছোট গাভী এবং স্ত্রীর একটি ছাগল ও মোরগ, হাঁস ২-৪টি। বিয়লে গাভীটি ১.৫ সের দুধ দেয়। আধ সের রেখে বাকি সে সকালের বাজারে বেচে। এভাবে কায়ক্লেশে সংসার চলে। ধান চালের দাম বাড়লে উপোসকোপোসও করতে হয়। কিন্তু কারো কাছে ধার কর্জের জন্য হাত পেতে দফাদার তার মর্যাদা খোয়ায় না। চরম দুর্দিনেও সে স্ফূর্তিবাজ। মানুষের চা দোকানে বসে সে সকলের মতো রসিকতা করে, রসিকতার জাহাজ তার মস্তিষ্ক। ১৯৭১ সাল, ভাদ্রের শেষ। কানায় কানায় ভরা প্লাবনের পানি। যুদ্ধের প্রথম দিকেই খান সেনারা থানা সদর দখল করে নিয়েছিল। থানার কাছাকাছি ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে। কিছুদিন যেতে নদীর ওপর পুল। অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা আরও দৃঢ় করার লক্ষ্যে সম্প্রতি ওরা ভেতলেও প্রবেশ করেছে। কলিমদ্দি দফাদারের বোর্ড অফিস শীতলক্ষ্যার তীরে বাজারে। নদীর এপারে ওপারে বেশ কিছু বড় বড় কলকারখানা। ওগুলোর শাসনের সুবিধার্থে একদল খান সেনা বাজার সংলগ্ন হাইস্কুলটিকে ছাউনি করে নিয়েছে। নদীর ওপারে মিলের রেস্ট হাউসে আরেকটি ছাউনি। বাঁধন খুবই শক্ত, তবুও কোনো কোনো রাত্রে গুলি বিনিময় হয়। কোথা হতে কোন পথে কেমন করে মুক্তি ফৌজ আসে, আক্রমণ করে এবং প্রতি আক্রমণ করলে কোথায় হাওয়া হয়ে যায়, খান সেনারা তার রহস্য ভেদ করতে পারে না। কখনো কখনো খতরনাক অবস্থার মধ্যে পড়তে হয়। হাট বাজারের লোকজন, মিল ফ্যাক্টরির শ্রমিক, দোকানদার, স্কুল মাস্টার, ছাত্র সকলকে কাতারবন্দি করে বন্দুকের নল উঁচু করে জিজ্ঞাসাবাদ করছে। মুক্তি কিধার হ্যাঁ বলো? এক উত্তর, ওরা জানে না। অল্পদিন আগেই একটা খতরনাক ঘটনা ঘটেছে। বাজারের পশ্চিম দক্ষিণে কয়েক ঘর গন্ধবণিক, বারুই জাতীয় হিন্দু। ওদের গ্রামের লোকেরা নদীর ঘাটে স্নান করে, কাপড় ধুয়ে এবং ভরা কলসি কাঁধে বাড়ি ফেরে। বাজারের অল্প দক্ষিণে ওদের ঘাট। ছায়া ঘন বাঁশঝাড়, সুপারি গাছ, কলা গাছ,
পানের বরজ প্রভৃতির ভেতর দিয়ে ইউনিয়ন বোর্ডের অপ্রশস্ত সড়ক একে বেঁকে এসে নদীঘাটে নেমেছে। খান সেনারা বাজারের উত্তরে স্কুল ঘরে। হাটবাজার এখন আর তেমন জমে না। খান সেনাদের গতিবিধি ও অবস্থানের খোঁজখবর নিয়ে বৌঝিরা ঘাটে আসে। খোঁজখবর নিয়েই সেদিন মধ্যাহ্নে ঘাটে এসেছিল গরিব বিধবা হরিমতি এবং তার যুবতী মেয়ে সুমতি। জমি জায়গা নেই। ওরা রাতভর ঢেকিতে চিড়ে কোটে, দিনে মুড়ি ভাজে। চিড়ে মুড়ি বেচে ওরা দিন গুজরান করে। অভাগা যেখানে যায় সাগর শুকিয়ে যায়, এরকম একটা কথা আছে। দুর্ভাগ্য ওদের। সবে ভরা কলসি কাঁধে আর্দ্র বস্ত্রে নদীর ভাঙনতি ভেঙে ওপরে উঠে বাড়ির পথ ধরেছে, ঠিক সেই সময়টাতেই ৫ জন যমদূতের চোখে পড়ে ওরা, মা মেয়ে। বন্দুক কাঁধে নিয়েই খান সেনারা পশ্চাৎধাবন করে। হরিমতি ও সুমতি এক নজর পশ্চাৎ দিকে তাকায়, আরও বেগে দৌড়ায়। আশেপাশের লোকজন ওই দৃশ্য দেখে বাড়িঘর ছেড়ে ঝোপে জঙ্গলে আত্মগোপন করে। পোয়াতি মেয়েরা ক্রন্দনরত শিশুর মুখ চেপে ধরে। আর্দ্র বস্ত্রে মাইলখানেক দৌড়ানোর পর মা মেয়ের দুজনের একজনও আর দৌড়াতে পারে না। রাস্তার ডান দিকে প্রাইমারি স্কুল। আশ্রয়ের আশায় ওরা স্কুল ঘরে প্রবেশ করে। স্কুলঘর জনপ্রাণী শূন্য। দেয়ালে টাঙানো ব্ল্যাকবোর্ডে খড়ি মাটি কষা একটা অর্ধসমাপ্ত অঙ্ক ছাড়া আর কিচ্ছু চোখে পড়ে না। একটা ছুঁচন ইঁদুর ওদের দেখে পালিয়ে যায়। ৪-৪টে দরজা এবং সবগুলো জানালা খোলা। হরিমতি সুমতি ঢুকে দম নেওয়ার আগেই খান সেনাদের বুটের দাপট শুনতে পায়। ওরাও কিছুক্ষণ দম নেয়। চারিদিকে প্রাচীর, অশস্ত্র শিকারী এবং শিকার দুটোই ভেতরে। কিছুক্ষণ মা মেয়ের আর্তনাদ ওঠে। পরে নিঃশব্দ হয়ে যায় স্কুলঘর। হরিমতি সুমতিকে ওরা হত্যা করে না। রক্তাক্ত অজ্ঞান অবস্থায় ফেলে খান সেনারা রাইফেল কাঁধে স্কুলঘর ত্যাগ করে। রাস্তায় পরে কয়েক পা এগোতেই গুলির শব্দ হয়। কোন দিক থেকে আসছে ঠাহর করার আগেই একজনের মাথার খুলি উঠে যায়। মুক্তি আগেয়া, ইয়া আল্লি চিৎকার করতে করতে বাকি ৪ জন ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়। আরও একজনের উড়ুর মাংস ছেড়ে গুলি বেরিয়ে যায়। নিহত সঙ্গীকে পশ্চাতে ফেলে রেখে বাকি ৪ জন কোনো ক্রমে ছাউনিতে ফিরে আসে। সেদিন থেকে এলাকায় মুক্তিফৌজ নিহন কাজ শুরু হয়। রোজ দল বেঁধে বেরোয় খান সেনারা। বাজারে মিলিটারি ঢোকার পর থেকে কলিমদ্দি দফাদারের ওপর বোর্ড অফিস খোলার ভার পড়েছে। অপেক্ষাকৃত কম বয়স্ক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মিলিটারির ভয়ে পারতপক্ষে এদিকে আসেন না। মেম্বারগণও আত্মগোপন করেছেন। কিন্তু বোর্ড অফিস নিয়মিত খোলা রাখার হুকুম আছে। কলিমদ্দি এ কাজ করার জন্য বাজারে আসে। খান সেনারা ওকেই ওদের অভিযানের সঙ্গী করে নেয়। সে সরকারি লোক, নিয়মিত নামাজ পড়ে এবং যা হুকুম হয় তা পালন করে, সুতরাং সন্দেহের কারণ নেই। সেদিন থেকে দফাদার দিনের বেলা বাড়ি যেতে পারে না। বাজারেই খেতে হয় তাকে। খাওয়ার জন্য রোজ ৩ টাকা পায় সে। খান সেনারা কি তাকে রাজাকারে ভর্তি করে নিয়েছে? কলিমদ্দি তা কিছু জানে না। সে তার স্বাভাবিক হাসি মুখে খান সেনাদের সঙ্গী হয়ে যেদিক যেতে বলে যায়। সে আর কাঠি, আগে আগে পথ দেখানো তার ডিউটি। বাজারের লোকজন কখনো কখনো তাকে অনুযোগ দেয়, দফাদার ভাই আপনিও? কলিমদ্দি স্মিত হেসে সহজ উত্তর দেয়, আমি ভাই সরকারি লোক, যখনকার সরকার তখনকার হুকুম পালন করি। এর বেশি একটি কথাও তার মুখ থেকে বের করা যায় না। বুধবার। আশেপাশে কোথাও হাটবার নেই। সকাল ১০টায় কলিমদ্দি দফাদারের ডিউটি পড়ে। আজ ইউনিয়ন বোর্ডের কাঁচা সড়ক পথে পশ্চিম দিকে মুক্তি বিরোধী অভিযান। ৮-১০ জন অসস্ত্র খান সেনা। কলিমদ্দি আগে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। লক্ষ্যস্থান গ্রাম। সেখানে নাকি বহু হিন্দু বসবাস। আরও হিন্দু বাইরে থেকে এসে আশ্রয় নিয়েছে। মুসলমানগুলো ভারতীয় চর, কাফেরদের সঙ্গে একজোট। আজ ওই গ্রামটা শায়েস্তা করতে হবে। আগুন দেওয়ার মাল মশলা ও অস্ত্রও সঙ্গে আছে। বেলা ১১টা। মাঠের ওপর দিয়ে অপ্রশস্ত মেটে সড়ক। মাঠ পেরিয়ে একটি ছোট গ্রাম, তারপরেই লক্ষ্যস্থান। চকচকে রোদ। সড়কের উত্তরে রাইফেল রেঞ্জের মধ্যে গামছা পরা এক কিশোর ৩-৪টে গরু খেদিয়ে নিয়ে যাচ্ছে। তার মাথায় ছালা বোঝাই ঘাস, কাঁধে লাঙল জোয়াল। সম্ভবত সে মাঠ থেকে বাড়ি ফিরছে। মুক্তি, মুক্তি, একজন সৈনিক চিৎকার করে ওঠে। কাহা কাহা, অপরেরা প্রশ্ন করে। ডাহানা তরফ দেখো। कलीमुद्दी दफादार सविनय बोलते चाहे, मुक्ति नहीं कैप्टन साहब, वो राखल है, मेरा चेना जाना है। चुप रहो साले काफेर का बच्चा काफेर। मुक्ति अलवक मुक्ति বলেই সকলে একসঙ্গে গুলি ছোড়ে। এলাকা কেঁপে ওঠে। ধ্বনি প্রতিধ্বনি হয়ে দূরে ছড়িয়ে পড়ে। কলিমদ্দি দফাদারের বাল্যকালের পাতানো দোস্ত সাইজুদ্দি খলিফার ১৬ বছরের ছেলে একবার মাত্র মা বলে। ধরাশাহী দেহটা থেকে আর কোনো ধ্বনি কানে আসে না। এক মুক্তি খতম, আভি সামনে চলো দফাদার। জি হুজুর,
বলে সে হুকুম পালন করে। ইতোমধ্যে খান সেনাদের পশ্চিমমুখী অভিযানের সংবাদ মুখে মুখে ছড়িয়ে পড়েছে। গোলাগুলির শব্দ শোনার পর আশেপাশের লোকেজন ঘরবাড়ি ফেলে যে যেখানে পারে পালাতে শুরু করে। মাঠ পাড়ি দেওয়ার আগেই সামনের গ্রাম সাফ হয়ে যায়। পরের গ্রামে সেদিনের মূল যুদ্ধক্ষেত্র। সে গ্রামের পশ্চিমে অথই জলের বিস্তীর্ণ মাঠ, পানির ওপর বাওয়া ধানের সবুজ শীষ। গ্রাম থেকে গ্রামান্তরে যাওয়ার জন্য ধানক্ষেতের ওপর দিয়ে নাও দাঁড়া। গ্রামবাসীরা উঠিপড়ি নাও কোন্দা বেয়ে অথই পানিতে ভাসমান উদ্ধত ধানের শীষের আড়ালে আত্মগোপন করে। যারা নাও কোন্দা পায় না তারা বিলে নামে এবং মাথার ওপরে কচুরিপানা চাপিয়ে নাক জাগিয়ে ডুবে থাকে। মুক্তিনিধন উইজান এগিয়ে চলে। সামনে একটিও লোকও পড়ে না। বাড়িঘর জনশূন্য, কলেরা মহামারীতে বিরল জায়গার মতো মনে হয় পল্লী। হাঁস মোরগ কুকুর বিড়ালও গোলাগুলির শব্দ শুনে আত্মগোপন করেছে। দড়িতে বাঁধা ছাগল গরু দু-চারটে দেখা যায়। ये बकरी बहुत खूबसूरत और ताज़ा है, वापस जाने के वक्त समझे? খান সেনাদের একজন সঙ্গীদের বলে। হ্যাঁ হ্যাঁ, এক ফেস্ট হো জায়গা। অন্যেরা হেসে সমর্থন জানায়। ওরা পথের দুধারের বাড়িঘরে বুকি ঝুঁকি এবং ঝোপে জঙ্গলে গুলি ছুড়ে হদ্দ হয়। একটি মুক্তির সন্ধানও পাওয়া যায় না। বেলা তখন 12টা। হঠাৎ কমান্ডার নির্দেশ দেয়, হল্ট, এক, দো। সামনে কাঠের পুল। দুদিক থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে খাড়া হয়ে কিছু দূরে ওঠার পর মাঝভাবে সমতল। নিচে প্লাবিত খাল এবং দুদিকের বাওয়া ধানের ক্ষেত। উদ্ধত ধানের শীষ পানির সঙ্গে তাল রেখে বেড়ে চলেছে। পুলের উত্তর দক্ষিণে যতদূর দৃষ্টি যায় খাল এবং প্লাবিত ধানক্ষেত একে বেঁকে স্থানে স্থানে অশ্বক্ষুরের আকারে ভিতরে প্রবেশ করে এগিয়ে চলেছে। পুলের ওপর দিয়ে মানুষ এবং ছাগল গরু পারাপার হয়। নিচ দিয়ে চলে নাওকোন্দা। ঘন গাছপালা বেষ্টিত দুপারের গ্রাম বেশ উঁচুতে। নবাগতের কাছে পার্বত্য অঞ্চল মনে হতে পারে। আসলে এটাই ভাওয়াল পরগনার ভূমিবিন্যাস বৈশিষ্ট্য। স্থানীয় লোকদের কাছে উঁচু টিলাগুলো টেক নামে পরিচিত। যুদ্ধস্থল রূপে নির্দিষ্ট সামনের গ্রামের অবস্থাপন্ন ঘরবাড়ি এপারে দাঁড়িয়েও দেখা যায়। চৌচালা টিনের ঘরের টুয়া স্পষ্ট। পুলটা না পেরিয়ে ও গ্রামে প্রবেশ করার কোনো উপায় নেই। বর্ষাকালে গ্রামটা জলবেষ্টিত দ্বীপ। চলিয়ে হুজুর, কলিমুদ্দি দফাদার বলে। মগর और कोई रास्ता नहीं दफादार? कमांडर जिज्ञासा करे। नहीं हुजूर, सिर्फ एक ही रास्ता, बाकी चारों तरफ पानी। दफादार জানায়, ये पुल अच्छा है। जी हाँ हुजूर, बहुत अच्छा है। मानुष गुरु हमेशा पार होता है। मालूम होता है पुल से रात। ठीक है, तुम आगे चलो दफादार। बहुत अच्छा हुजूर। কলিমুদ্দি দফাদার পুলের ওপর ওঠে। 2-3 বছর আগে কিছু ইউনিয়ন বোর্ডের সাহায্যে কিছু গ্রামবাসীর চাঁদায় তৈরি 3 তক্তার পুল। প্রায় জায়গায় নাটবল্টু ঢিলা হয়ে গেছে, জায়গায় জায়গায় গায়েবও হয়ে গেছে। ধরে চলার জন্য দুদিকে বাঁশের ধরনই নেই। কাঠের খুঁটির গোড়ায় পচন ধরায় স্থানে স্থানে বাঁশের ঠিকা দেয়া হয়েছে। ওর ওপর বিছানো তক্তাও নরম, পচেও গেছে 2-1 জায়গায়, কিন্তু গ্রামের লোকের কাছে বিপজ্জনক নয়। আর যদি কখনো তক্তা শুদ্ধ নিচে পড়েই যায় কেউ, সাঁতার কেটে পাড়ে উঠবে। ছোট ছোট ছেলেমেয়েরা পুলের ওপর থেকে লাফিয়ে পড়ে খালের জলে ঝাঁপুড়ি খেলে। আসলে পুলটা তেমন একটা নড়বড়ে নয়। মানুষ গরু উপরে উঠলে কিছু কাঁপে, কাঁপালে আরও বেশি কাঁপে। কাঁপনি একটা সংক্রামক ব্যাধি কিনা তাই। কলিমদ্দি 1 পা 2 পা করে অতি সাবধানে এগিয়ে যায় এবং পিছন দিকে মুখ ফিরিয়ে বলে, আইয়েন হুজুর। হুজুররা ওপরে ওঠেন না। পুলের গোড়ায় দাঁড়িয়ে কলিমদ্দির পা দুটোর দিকে মনোযোগ দেয়। কলিমদ্দি দফাদার যত এগিয়ে যায় তার পদযুগল নিপুণ অভিনেতার পদযুগলের মতো ঠক ঠক কাঁপে। পুল কাঁপে দ্বিগুণ তালে। ঊর্ধ্বারোহণ শেষে উপরের সমতল জায়গাটুকু, সেখানকার 3 তক্তার একপাশেরটি পচে গেছে, তার একটিও নাটবল্টু নেই। নিচের বর্গাটির কানা জায়গাটাও ফেটে গেছে। কলিমদ্দি দফাদার কি ভেবে নিচের দিকে এক নজর দেখে। খালের তীব্র স্রোত ছাড়া আর কোনো ঝামেলা নেই সেখানে। পরমুহূর্তে আর্তনাদের মতো কণ্ঠস্বরে মুক্তি মুক্তি বলতে বলতে পচা তক্তা সমেত নিচে পড়ে যায়। খালের জলে একটা ঝুপ শব্দ হয়। সঙ্গে সঙ্গে বিপরীত দিক থেকে গুলিবর্ষণ শুরু হয়। পজিশন নিয়ে পাল্টা গুলিবর্ষণের আগেই ধরাশায়ী হয় 2-3 জন। তারপরেও কিছুক্ষণ গোলাগুলি চলে, কিন্তু যুদ্ধক্ষেত্রে নয়, পলায়ন পথের দুদিকে অ্যালোপাথারি। যে কজন যুদ্ধ করতে গিয়েছিল ছাউনিতে সে কজন অক্ষত ফেরে না। কলিমুদ্দিকে আবার দেখা যায় 16ই ডিসেম্বর সন্ধ্যায় বাজারের চা স্টলে। তার সঙ্গীরা সবাই মুক্তি,
সে একমাত্র তার পুরনো সরকারি পোশাকে সকলের পরিচিত কলিমুদ্দি দফাদার। দেশভাগের সেই উত্তাল সময়ের এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। নিয়মিত বাংলা সাহিত্যের সমৃদ্ধ সব অডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।